নমস্কার, আমি অর্ণব। এই এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পূর্বে আমরা নির্দেশতন্ত্র, স্থিতি, গতি নিয়ে আলোচনা করেছি এবং গতির বিভিন্ন প্রকারভেদ নিয়েও আলোচনা করেছি। আজ আমরা গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির উপর আলোকপাত করব। এই ভৌত রাশিগুলির মধ্যে অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এবং ত্বরণ, মন্দন, এছাড়াও রয়েছে ভরবেগ সম্বন্ধে আমরা জানব। তো দেখে নেব অতিক্রান্ত দূরত্ব। যখন কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি পজিশনে গিয়ে শেষ করে, তখন এ আর বি পজিশনের মধ্যে যেই পথ বরাবর যায় পুরোটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কিন্তু তা নয়। সরণ হচ্ছে এ আর বি পজিশনের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে সরণের পরিমাণ। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটো জিনিস কিন্তু আলাদা। সেই জিনিসটাই আমরা খাতায় কলমে দেখে নেব। প্রথমেই আসছি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কি? একটি বস্তু ধরে নিলাম এই পজিশন থেকে যাত্রা শুরু করে এটি নির্দিষ্ট সময় পর সে বি পজিশনে গিয়ে পৌঁছালো। সেক্ষেত্রে এই যে পূর্ণ দূরত্ব যেটা সে অতিক্রম করলো, এটি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এই যে বক্রপথে গিয়ে বি পজিশনে পৌঁছালো, এটি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এবার এই ভৌত রাশিগুলি যখন আমরা জানব, তার সাথে আমরা কিছু আরও টার্ম নতুন জানব। যেমন মাত্রা। এই অতিক্রান্ত দূরত্বের মাত্রা কী হবে, এই অতিক্রান্ত দূরত্বের একক কী হবে, এবং এই অতিক্রান্ত দূরত্বটা কি কোয়ান্টিটি, অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, সেটা সম্বন্ধে জানব। এটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? কারণ এই যে দূরত্বটা এ থেকে বি এই বক্রপথে গেছে, এটা শুধুমাত্র একটা মান আছে যে এত মিটার বা এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। এর কোনো নির্দিষ্ট দিক নেই। কারণ যখন বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করেছে তখন তার দিকটা ছিল এই দিকে, যখন এখানে যাত্রা শুরু করেছে তখন তার দিক ছিল এদিকে, যখন এখানে এসেছে তখন তার দিক হয়েছে এদিকে, আবার এই বরাবর দিক হয়েছে। সুতরাং তার দিক সর্বদা পরিবর্তন হচ্ছে। অতিক্রান্ত দূরত্ব সেই কারণে স্কেলার কোয়ান্টিটি। 2 ইউনিট মানে একক। ইউনিট কী হবে? ইউনিট প্রধানত আমরা সিজিএস, এসআই এবং এফপিএস পদ্ধতিতে নির্ণয় করব। সিজিএস পদ্ধতি কী হবে? তো ইউনিটটা জানার আগে একটা ছোট্ট ছকের সাহায্যে আমি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে ইউনিটটা বুঝতে আর কখনো অসুবিধা না হয়। এখানে লিখলাম সিজিএস, এখানে লিখলাম এসআই, এখানে লিখলাম এফপিএস, এখানে লিখলাম দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, দৈর্ঘ্যের এসআই একক মিটার, দৈর্ঘ্যের এফপিএস একক ফুট, সিজিএসে ভরের একক গ্রাম, সিজিএসের সময়ের একক সেকেন্ড, এসআই ভরের একক কেজি, এসআই কেজি মানে কিলোগ্রাম, এসআইয়ের সময়ের একক সেকেন্ড, এফপিএসে ভরের একক পাউন্ড, এফপিএসের সময়ের একক সেকেন্ড। আমরা এই ছকটা যদি মনে রাখতে পারি, তাহলে একক সম্বন্ধে আমাদের ধারণাটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটি একটি দৈর্ঘ্যের একক হবে। এ থেকে বি এই যে বক্রপথের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে, সুতরাং সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী আছে? সেন্টিমিটার, তাহলে হলো সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে মিটার, এফপিএস পদ্ধতিতে ফুট। 3 নম্বর আসছে ডাইমেনশন। ডাইমেনশন মানে মাত্রা। মাত্রা কী হবে? এটি একটি দৈর্ঘ্যের মাত্রা, সুতরাং আমরা
তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এল দিয়ে ডিনোট করব। তাহলে এটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবার আসছি সরণ, যাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। এই সরণ ঠিক অতিক্রান্ত দূরত্বের মতনই আমরা যদি ছবিটা আঁকি, বস্তুটি এ পজিশন থেকে যাত্রা শুরু করেছে এবং বি পজিশনে গিয়ে পৌঁছালো। সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যখন আমরা নির্ণয় করেছিলাম, এ থেকে এই যে বক্রপথে গেছে গিয়ে বি পজিশনে গেছে, এই পুরো দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। কিন্তু সরণ যখন বলবো, সরণ হচ্ছে এ পজিশন এবং বি পজিশনের মধ্যে সরল রৈখিক দূরত্ব। এই যে এ থেকে বি সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণের পরিমাণ। সেক্ষেত্রে এটি কি কোয়ান্টিটি হবে? এটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর রাশি হচ্ছে? কারণ এর যেমন এ থেকে বি একটা নির্দিষ্ট মান আছে এবং এ থেকে বি এর অভিমুখে একটা নির্দিষ্ট দিকও আছে। 2 ইউনিট। সিজিএস পদ্ধতি কী হবে? একই এ আর বি এর আমি দৈর্ঘ্যটাকে চিহ্নিত করছি, তাহলে একই রকম হবে সেমি। এসআই পদ্ধতিতে হবে মিটার এবং এফপিএস পদ্ধতিতে হবে ফুট। 3 নম্বর আসছে ডাইমেনশন, মাত্রা। কী হবে? এটি একটি দৈর্ঘ্যেরকে সূচিত করছে, সুতরাং আমরা এল দিয়ে ডিনোট করব। সুতরাং সরণ আর এই অতিক্রান্ত দূরত্বের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দুটোরই ইউনিট একই, ডাইমেনশন একই, কিন্তু প্রকৃতিগতভাবে এটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটি একটি ভেক্টর কোয়ান্টিটি। আমরা এই অতিক্রান্ত দূরত্ব আর সরণ যদি আমরা জেনে যাই, তাহলে বাদ বাকি যে ভৌত রাশিগুলো আমরা জানবো, অর্থাৎ দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, সমস্ত কিছুরই ইউনিট, ডাইমেনশান এবং কি কোয়ান্টিটি, এটা বুঝতে আমাদের খুবই সহজ হবে। এবং এই যে বক্সটা করে দিয়েছি, এই বক্সের সাহায্যে আমরা সমস্ত একক নির্ণয় করতে পারবো। এবার দেখে নেব দ্রুতি। কোনো একটি বস্তু যখন একটি পজিশন থেকে আরেকটি পজিশনে যাবে, তখন যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই আমরা যদি সময় করি, সেটাই পাবো আমরা দ্রুতি। দ্রুতিকে বলা হয় স্পিড, অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে বস্তুর দ্রুতি। এবার আসছি দ্রুতি। যাকে ইংলিশে বলা হয় স্পিড। দ্রুতির সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, আমরা এই শুধু জিনিসটাকে যদি মনে রাখি, এখান থেকে আমরা দ্রুতির ডেফিনেশনও পেয়ে যাব, যেটা আমি পরে দেখাবো। এখন আপাতত আমরা সমস্ত ভৌত রাশিগুলোর একটা তুলনামূলক আলোচনা করে নিচ্ছি, যে কীভাবে তাদের ইউনিট আসছে, কীভাবে ডাইমেনশান আসছে এবং তারা কোন কোয়ান্টিটি হচ্ছে। তাহলে এটা কোন কোয়ান্টিটি হবে? আমরা একটু আগেই দেখেছি যে অতিক্রান্ত দূরত্ব, এই যে উপরে অতিক্রান্ত দূরত্ব আছে, অতিক্রান্ত দূরত্বটা আছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে উপরে স্কেলার কোয়ান্টিটি, নিচে সময় স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটি হবে একটি স্কেলার কোয়ান্টিটি। 2 ইউনিট। সিজিএস একই রকম, এসআই, এফপিএস। সিজিএস পদ্ধতিতে আমরা মোট অতিক্রান্ত দূরত্বের ইউনিট কি পেয়েছিলাম? সেমি। তাহলে সেমি আর নিচে সময়ের সেকেন্ড, তাহলে সেমি পার সেকেন্ড হয়ে গেল। এসআই পদ্ধতিতে কী পেয়েছিলাম? মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে কী পেয়েছিলাম? ফুট পার সেকেন্ড। সুতরাং আমরা যদি অতিক্রান্ত দূরত্ব আর সরণ মনে রাখি, আমি দেখিয়ে দেবো যে অতিক্রান্ত দূরত্ব থেকে যেমন দ্রুতি এসে গেল, সরণ থেকেও আমরা বেগ পাবো। এই দুটো জিনিস মনে রাখলে আমাদের সমস্ত কিছুই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আছে তৃতীয় ডাইমেনশন। ডাইমেনশন কী হবে? অতিক্রান্ত দূরত্ব মানে এল, সময় মানে টি। সুতরাং কী পাচ্ছি? এল টি -1, এল টি টু দি পাওয়ার -1 বা এল টি ইনভার্স পেয়ে গেলাম খুব সহজেই। এরপর দেখে নেব বস্তুর বেগ। বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের যে হার, সেটাই হচ্ছে বস্তুর বেগ।
মানে বস্তু একটি নির্দিষ্ট সময় যদি একটি নির্দিষ্ট সরণ লাভ করে তাহলে সেই সরণ বাই সময় করলে আমরা পাবো বেগ। এবার আসছি বেগ। বেগকে বলা হয় ভেলোসিটি। বেগ সমান সরণ বাই সময়। আমরা এদের মনে রাখতে হবে বেগ সমান সরণ বাই সময়। তাহলে কোন কোয়ান্টিটি হবে? সরণ আমরা একটু আগে দেখেছি কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি বাই সময় হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হবে। হচ্ছে ইউনিট। ইউনিট কী হবে? সিজিএস, এসআই আমরা আর এফপিএস পদ্ধতিতে জানবো। সিজিএস পদ্ধতিতে সরণের একক কী পেয়েছি, তাহলে এখানেও সিজিএস পদ্ধতিতে সরণের একক আমরা জানলে হয়ে যাবে। সেমি পেয়েছিলাম, তাহলে সেমি বাই সেকেন্ড, সেমি পার সেকেন্ড। এসআই পদ্ধতি কী পেয়েছিলাম? মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। একটু আগে সরণের একক এপিএস পদ্ধতি কী পেয়েছিলাম? ফুট, ফুট পার সেকেন্ড। এবার থার্ড আসছি মাত্রা বা ডাইমেনশন। সরণের মাত্রা কি পেয়েছিলাম? এল, আর সময়ের মাত্রা টি, তাহলে হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা দেখলাম যে দ্রুতি আর বেগ যার ডাইমেনশন একই, ইউনিট একই, কোনটা আলাদা? না কোয়ান্টিটিটা আলাদা। সেটি একটি স্কেলার রাশি এবং বেগ একটি ভেক্টর রাশি। এবার আসছি ত্বরণ। কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে তার বেগ পরিবর্তনের হারকে মানে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ সমান পাচ্ছি বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনটা অবশ্যই হবে, প্রাথমিক বেগটা প্রথম থাকবে, সেখান থেকে অন্তিম বেগে পৌঁছাবে, মানে ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি একটা থাকবে। ফাইনাল ভেলোসিটি সবসময় ইনিশিয়াল ভেলোসিটির থেকে বেশি হবে কারণ তার বেগ বৃদ্ধি পাচ্ছে। এরপর আসছি ত্বরণ। ত্বরণকে বলা হয় অ্যাসিলারেশন। ত্বরণ সমান বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন বাই সময়। দেখে নেব এটা কি কোয়ান্টিটি। বেগ আমরা আগেই জেনেছি কি, এই যে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি নিচে সময়, এটা হয়ে যাচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ইউনিট সিজিএস। সিজিএস পদ্ধতি তাহলে আমাদের বেগের একক উপরে বসবে, নিচে বসবে সময়ের একক। বেগের একক সিজিএস পদ্ধতি কী ছিল? সেমি পার সেকেন্ড। আর নিচে বসবে সময়ের একক মানে সেকেন্ড। তাহলে কি পেলাম? সেমি, আর সেকেন্ডটা নিচে চলে আসবে, তাহলে হলো সেকেন্ড স্কোয়ার, অতএব সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বোঝা গেল কীভাবে সেমি পার সেকেন্ড স্কোয়ার এককটা এলো। এখানে কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, সব কিছুটা বুঝে নেওয়ার ব্যাপার। তাহলে বোঝা গেল সেমি পার সেকেন্ড স্কোয়ার কীভাবে হলো। এখান থেকে একটি কোশ্চেন আসে, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? বোঝা গেল কী কারণে দুবার ব্যবহার করা হয়। এরপর আসছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে একই রকম হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এপিএস পদ্ধতিতে একইভাবে হবে, ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবার আসছে ডাইমেনশন। তাহলে উপরে বেগের পরিবর্তন আর নিচে সময়। তাহলে বেগের পরিবর্তন মানে বেগের ডাইমেনশন বসবে আর নিচে সময়ের ডাইমেনশন বসবে। বেগের ডাইমেনশন আমরা আগে নির্ণয় করেছি, এল টি টু দি পাওয়ার -1, আর নিচে সময় মানে টি। তাহলে হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। এবার আসছি মন্দন। মন্দনের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বস্তুর বেগ ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি যদি একটা নির্দিষ্ট থাকে, ধরলাম ইউ, এবং তার ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়,
ফাইনাল ভেলোসিটিটা সবসময় ইনিশিয়াল ভেলোসিটির থেকে কম হবে, অর্থাৎ বস্তুটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতে চলতে বস্তুটার বেগ ক্রমশ শূন্যর দিকে আসবে বা ক্রমশ কমতে থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে ত্বরণে যেখানে আমরা দেখতে পাচ্ছি বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, মন্দনে তার ঠিক উল্টো, বেগ ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপর আসছি মন্দন। মন্দন বা রিটার্ডেশন। এইটাও একই রকম বেগের পরিবর্তন বাই সময়, কিন্তু ত্বরণের ক্ষেত্রে বেগ সর্বদা বৃদ্ধি পায়। ধরলাম বস্তুটি একটি পজিশান এ পজিশান থেকে বি পজিশানে গেছে, সেক্ষেত্রে বেগ এখানে যদি 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এখানে অবশ্যই হবে 40 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অতএব বেগটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মন্দনের ক্ষেত্রে বেগটা হ্রাস পাবে, মানে প্রাথমিক যেই অবস্থানে বেগটা যাত্রা শুরু করলো বেগ নিয়ে, সেই বেগের তুলনায় অন্তিম যে বেগ সেই বেগটা অবশ্যই কম হবে। অর্থাৎ একই রকম বেগের পরিবর্তন মানে বেগের হ্রাস বলা যেতে পারে বাই সময়। এটি কী হবে? এটিও একই রকম হবে ভেক্টর কোয়ান্টিটি। ইউনিট একই রকম, বেগ থাকবে নিচের সময়, তাহলে একই রকম হবে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার এপিএস পদ্ধতিতে। এবং ডাইমেনশানও কি একই হবে, L⁻²। তাহলে আমি দেখলাম ত্বরণ আর মন্দন দুটোরই কোয়ান্টিটি, ইউনিট এবং ডাইমেনশন সেম, কিন্তু বেগের একটা বৃদ্ধি হয় ত্বরণের, মন্দনের ক্ষেত্রে বেগের হ্রাস হয়। এরপর আমরা অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং ভরবেগ সম্বন্ধে আমরা আরও ডিটেলস জেনে নেব। গতি সংক্রান্ত ভৌত রাশিগুলি সম্বন্ধে আমরা একটু তুলনামূলক আলোচনা আমরা আগেই করেছি, এবার আমরা একটু ডিটেলসে দেখে নেব। প্রথমেই আসছি সরণ, যাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে এ পজিশন থেকে যাত্রা শুরু করে বি পজিশনে গেল, সেক্ষেত্রে এ আর বি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব অর্থাৎ এ বি দূরত্বই হচ্ছে সরণের পরিমাণ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বটাকে সরণ। আমরা কখনো যদি দেখি একটি বস্তু এ পজিশন থেকে যাত্রা শুরু করলো, করে বি পজিশনে গেল এবং সেখান থেকে আবার বি থেকে আবার সি পজিশনে গেল, তাহলে এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করলো, বি থেকে আবার সি এর দিকে যাত্রা শুরু করলো, তাহলে সরণের পরিমাণ কী হবে? এই এ থেকে সি এর দূরত্বটাই হচ্ছে, অর্থাৎ এসি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা সহজে এটা 90 ডিগ্রি এটা বার করে নিতে পারবো। কী হবে না, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেখান থেকে এই দূরত্বটার মান বার করবো, এই দূরত্বটার মান জানবো, বসিয়ে দিয়ে আমরা এই এসির দূরত্বটা পেয়ে যাব। এরপরে আরও একটি জিনিস এখান থেকে জেনে রাখা দরকার। ধরলাম বস্তুটি এ পজিশন থেকে যাত্রা শুরু করলো, করে যেতে যেতে ঘুরতে ঘুরতে সেটা আবার বি পজিশানে এলো। বি পজিশান কোথায় না, সেই আগের পজিশান। তাহলে এই যে আগের পজিশান বি, এ আর বি একই পয়েন্ট, সেক্ষেত্রে সরণ কী হবে? এ বি এর মধ্যে দূরত্ব কত হবে? 0। সুতরাং এখানে হবে সরণ 0। বোঝা গেছে? তাহলে সরণ 0 হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই 0 হবে না। কারণ অতিক্রান্ত দূরত্ব কি, এই পুরো পথটা যেটা ঘুরে ঘুরে গেল, ঘুরে ঘুরে আবার এই বি পজিশানে এসেছে, মানে সেই এ পজিশান একই পজিশান, মানে পুরো দূরত্বটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সরণ আমরা পেলাম 0। তাহলে আমরা সরণ আর অতিক্রান্ত দূরত্বের একটা পার্থক্য বুঝলাম এবং সরণের কীভাবে পরিমাপ করা হবে সেই জিনিসগুলো আমরা বুঝলাম। এছাড়া আমরা ডাইমেনশান এবং ইউনিট আমরা আগেই জেনেছি। এবার জানবো দ্রুতি। দ্রুতি সমান আমরা কি পেয়েছিলাম? মোট অতিক্রান্ত দূরত্ব। দ্রুতিকে আমরা ভি দিয়ে ডিনোট করব। মোট অতিক্রান্ত দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্সটাকে এল দিয়ে ডিনোট করবো, টাইমটাকে টি দিয়ে ডিনোট করবো। তাহলে আমরা পেলাম ভি সমান এল বাই টি। আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলোও মনে রাখি, সেখান থেকেও কিন্তু আমাদের খুব সহজেই ডেফিনেশনটা তৈরি হয়ে যাবে। হোয়েন
টি, মানে যখন টি সমান আমরা 1 যদি করি সেক্ষেত্রে কী হবে, আমরা টি এ যদি 1 মান বসাই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো ভি ইকুয়াল টু এল, পেয়ে যাচ্ছি খুব সহজে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল ডিস্টেন্সটাই আমার দ্রুতি যখন সময় এক, অতএব বলছে যে একক সময়ে যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব সেটি হচ্ছে বস্তুর দ্রুতি। আমরা যদি টিটাকে 1 করে নিই আমরা ভি সমান এল পাচ্ছি। সুতরাং আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে একক সময়ে, এক মানে একক, একক সময়ে বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব সেটি হচ্ছে বস্তুর দ্রুতি। গড় দ্রুতি সম্বন্ধে জানব। গড় দ্রুতি কি? এই গড় দ্রুতি আমরা ধরে নিলাম টি সময়ে বস্তুটা, আমরা ধরে নিলাম টি সময়ে এটা এল দূরত্ব গেছে, এটাকে যদি আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, অর্থাৎ টি1 সময়ে বস্তুটা গেছে L1 দূরত্ব, T2 সময়ে গেছে L2 দূরত্ব এবং T3 সময়ে গেছে L3 দূরত্ব, সেক্ষেত্রে দ্রুতি সমান কী হবে? মোট অতিক্রান্ত দূরত্ব মানে L1 প্লাস L2 প্লাস L3, নিচে মোট সময় মানে T1 প্লাস T2 প্লাস T3। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়কে দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা গড় দ্রুতি পেতে পারি। গড় দ্রুতি তাহলে কাকে বলেছে? কোনো সময়ের অবকাশে মোট অতিক্রান্ত দূরত্ব ভাজিত মোট ব্যয়িত সময়, এটি হচ্ছে গড় দ্রুতি বা এভারেজ স্পিড। তাহলে আমরা গড় দ্রুতি সম্বন্ধে জানলাম। এবার এখান থেকে আরও একটি জিনিস জানবো, তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কি? এই একই রকম, ভি ইকুয়াল টু আমরা পেয়েছি এল বাই টি, তাহলে আমরা পাবো ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে ডেল্টা টিটা খুবই ক্ষুদ্র, মানে ক্ষুদ্র সময়ের অবকাশে ডেল্টা এল ডেল্টা টি, এই ডেল্টা এটা ক্যাপিটাল ডেল্টা, এই ক্যাপিটাল ডেল্টাটা আমরা তখনই ইউজ করবো যখন খুব ক্ষুদ্র হবে। তাহলে এই ডেল্টা টি টেন্স টু 0 মানে ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো কোণা যতটা, মানে যদি এই ক্ষুদ্র যে দূরত্ব অতিক্রম করবে সেটি এবং নিচে এই ক্ষুদ্র সময়, এই দুটোকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি কোনো একটা মুহূর্তে, ইনস্ট্যান্ট কোনো একটা মুহূর্তে আমরা তাৎক্ষণিক দ্রুতিটা আমরা পেতে পারি। তাহলে এখান থেকে ডেফিনেশন কি হচ্ছে? কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে, এই যে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময়, তাহলে ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোনো কোণা যতটা দূরত্ব অতিক্রম করলো, এই যে ডেল্টা এল যতটা দূরত্ব অতিক্রম করলো সময়ের সাপেক্ষে সেই অতিক্রান্ত দূরত্বের যে মান, যে সীমাস্ত মান, সেটি হচ্ছে ওই বস্তুর তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমরা দ্রুতি সম্বন্ধে জানলাম, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি আমরা যখন নির্ণয় করব একটি বস্তু এ পজিশান থেকে বি পজিশানে গেছে, তাহলে এই যে টোটাল এই যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বার করলে আমরা দ্রুতির পরিমাপ পাব। অতিক্রান্ত দূরত্ব যেহেতু কখনোই শূন্য হতে পারে না, সর্বদা একটা মান থাকবে অতিক্রান্ত দূরত্বের, সুতরাং তাৎক্ষণিক দ্রুতিরও একটা নির্দিষ্ট মান থাকবে সবসময়। এবার আসছি বেগকে আমরা ভি দিয়ে ডিনোট করেছিলাম। বেগের ক্ষেত্রে ছিল সরণ, নিচে সময়। আমরা একইভাবে বললাম যে সরণটাকে আমরা এস দিয়েও ডিনোট করছি, সময়টাকে টি দিয়ে ডিনোট করছি। তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। আমার ডেফিনেশান মনে রাখার দরকার নেই, আমরা যদি এই জিনিসটাকে সুন্দর করে মনে রাখি তাহলে আমরা এখান থেকে ডেফিনেশান পেয়ে যাব। একইভাবে হোয়েন টি ইকুয়াল টু 1, টিটাকে যদি আমরা 1 করি তাহলে ভি ইকুয়াল টু এস। অতএব একক সময়ে বস্তুটি যে সরণ লাভ করবে সেটি হচ্ছে বস্তুর বেগ, অর্থাৎ একক সময়ে বস্তুর যে সরণ সেটি হচ্ছে বস্তুর বেগ। এবার আসবো একই রকমভাবে গড় বেগ। গড় বেগ বার করতে গেলে একই রকম, আমাদের যদি T1 একটি সময়ের মধ্যে আমরা যদি একই রকম বার করি, T1 সময়ে বস্তুটি সরণ হয়েছে S1, T2 সময়ে S2 যদি আমরা লাভ করি এবং T3 সময়ে যদি S3 লাভ করি, সেক্ষেত্রে মোট যে আমরা সরণ পেলাম অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 প্লাস T2 প্লাস T3, এইটা হচ্ছে
এভারেজ ভেলোসিটি, গড় বেগ পেয়ে গেলাম। এবার আমরা যদি তাৎক্ষণিক বেগটা নিয়ে আলোচনা করি তাহলে একই রকম, ভি ইকাল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি। একই রকম ক্ষুদ্র সময়ের অবকাশে যে ক্ষুদ্র সরণ লাভ করলো সেটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ। সুতরাং এখান থেকে বলছি যে কোনো অবস্থান থেকে একই রকমভাবে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার যে সরণ হয় সময়ের অবকাশে, সেই সরণের হারকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। এবার আসছি আরেকটি জিনিস যেটা আমি এখানে আলোচনা করেছি, এ থেকে বি পজিশানে। ধরলাম বস্তুটি এ পজিশান থেকে বি পজিশানে গেল, সেক্ষেত্রে বস্তুটির একটি সরণ পেলাম এবং সরণ বাই সময় করে আমি বেগ পেলাম। কিন্তু ধরে নিলাম বস্তুটি এই এ পজিশান থেকে গিয়ে আবার পুনরায় বি পজিশানে এলো, যেখানে এ আর বি এর পয়েন্ট একই। সেক্ষেত্রে আমরা কি পেলাম? সরণ আমরা শূন্য, আমরা এখানে আগেই দেখেছি। সেক্ষেত্রে সরণ যদি শূন্য হয়, বেগ সমান কী হবে? উপরে সরণ শূন্য, নিচের সময় থাকবে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে, এ থেকে বি এতে একই পজিশানে গেছে, তাহলে এইটা বেগটা হবে শূন্য। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে অতিক্রান্ত দূরত্ব যেহেতু কখনো শূন্য হতে পারে না, সুতরাং দ্রুতি কখনো শূন্য হতে পারে না। সরণ যেহেতু শূন্য হতে পারে, তাই বেগ শূন্য হতে পারে। এখান থেকেও একটা কোশ্চেন আসে যে দ্রুতি কখনো শূন্য হতে পারে কিনা, কিংবা বেগ কখনো শূন্য হতে পারে কিনা, হলেও কোন পজিশনে হয়, সেই কোশ্চেনগুলো আমাদের এখানে আসে। এরপরেও আসছে একটি সমবেগ। সমবেগ বলছে যে এই যে T1 সময়ে S1, T2 সময়ে S2 এবং T3 সময়ে S3, এই যে সরণগুলো আমরা লাভ করেছি, এটা যদি প্রত্যেকটা সমান সময়ের অবকাশে যদি সমান সরণ লাভ করে, সেক্ষেত্রে হচ্ছে সমান বেগ হয়ে যাবে, মানে যেটাকে আমরা সমবেগ বলছি। অর্থাৎ কোনো কণার বেগের মান ও দিক উভয় যদি যখন অপরিবর্তিত থাকবে তাকে বলা হবে সমবেগ, এবং কোনো কণার মান মানে বেগের মান ও দিক যদি পরিবর্তন হয় কন্টিনিউয়াস, তো সেক্ষেত্রে সেটা হবে অসমবেগ। ত্বরণ সমান একই রকম ছিল, বেগের পরিবর্তন আগেই জেনেছি বাই সময়। বেগের পরিবর্তনটা কি হচ্ছে? বেগ বৃদ্ধি। তাহলে বেগ বৃদ্ধি মানে অন্তিম বেগ বেশি হবে, মানে শেষ বেগটা বেশি হবে, অতএব অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে আমরা কি পেলাম? অন্তিম বেগ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, নিচে কি বসলো? সময়। কোনো একটি বস্তু, ধরে নিলাম এ একটি বস্তু, তার এই অ্যাট দিস পজিশন এ থেকে একটি বস্তু সে বি এতে গেছে। তাহলে অ্যাট দিস পজিশন এ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি মানে বি পজিশনে ফাইনাল ভেলোসিটি ভি। এই এ থেকে বি যেতে টোটাল টাইম লেগেছে, তাহলে টাইম টেকেন টি। তাহলে টি সময়ে বস্তুটা ইউ বেগ নিয়ে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, টি সময়ে বস্তুটা বি পজিশানে ভি বেগে পৌঁছেছে। সেক্ষেত্রে অন্তিম বেগ কত হবে? ভি মাইনাস ইনিশিয়াল বেগ ইউ কত সময়ে? টি সময়। ত্বরণকে আমরা অ্যাক্সিলারেশন এ দিয়ে ডিনোট করি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে খুব সহজে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখানেও আমরা একই রকম হোয়েন টি ইকাল টু 1, টি যদি 1 করে দিই, তাহলে বেগের পরিবর্তনটাই, সময় যদি 1 করে দিই, বেগের পরিবর্তনটাই হবে ত্বরণ, অর্থাৎ ভি মাইনাস ইউ সমান এ, এটাই তো বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণের পরিমাপ। সময় যখন এক, মানে একক সময়ে বস্তুর বেগের যে পরিবর্তন হয় সেটি হচ্ছে বস্তুর ত্বরণ, মানে বেগ বৃদ্ধি ঘটে অবশ্যই, সেটি হচ্ছে বস্তুর ত্বরণ। এটি উল্টোটা হচ্ছে রিটার্ডেশন মানে মন্দন। সেক্ষেত্রে কী হবে? প্রাথমিক বেগটা বেশি হবে, অন্তিম বেগটা কম হবে।
প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। ত্বরণে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে তাৎক্ষণিক, যেটা বেগ ছিল তাৎক্ষণিক দ্রুতি ছিল, তেমন তাৎক্ষণিক ত্বরণ এ সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, একই রকম। তাহলে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি মানে বেগের পরিবর্তন, ডেল ভি বাই ডেল টি। এখান থেকে আমরা বলতে পারি কি না ডিভি বাই ডিটি, এই ডেলটাকে আমরা ডি এতে কনভার্ট করতে পারি ডিফারেন্সিয়েটে। তাহলে ডি বাই ডিটি, এখানে ভি এর মান কত ছিল, আমরা ভি এর মান আগেই দেখেছি যে ডেল্টা এস বাই ডিটি, ডেল্টা এস বাই ডিটি মানে ভি মানে কি বেগ, বেগ মানে কি সরণ বাই সময়, অতএব সরণ বাই সময় হয়ে গেল, অতএব হয়ে যাচ্ছে ডি টু এস বাই ডিটি স্কোয়ার। এটাই হচ্ছে ত্বরণ এ ইকাল টু ডি টু এস বাই ডিটি স্কোয়ার। পেয়ে গেলাম। এছাড়াও আসছে সমত্বরণ এবং অসমত্বরণের ধারণা। এই সমান সময়ের অবকাশে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মানে বেগের পরিবর্তনটা যদি সমান হয় সেটা হচ্ছে সমত্বরণ, এবং যদি সমান না হয় সেটি হচ্ছে অসমত্বরণ। তাহলে আমরা আরও একটা জিনিস জানলাম কি সমত্বরণ, দুই হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কি সমান সময়ের অবকাশে বেগের পরিবর্তন মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগের এই পরিবর্তনটা সমান হবে, আর সময়ের অবকাশে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ বেগের পরিবর্তনটা সমান হবে না, সেটা হচ্ছে অসমত্বরণ। আমরা সমত্বরণ এবং অসমত্বরণ সম্বন্ধেও জানলাম। এখান থেকে আরেকটা কোশ্চেন অনেক সময় আসে, এটা হচ্ছে মন্দন। ত্বরণ সমান আমরা কি জানলাম, আমরা সংক্ষেপে আমরা যদি এ দিয়ে ডিনোট করি, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। আবার মন্দন তাহলে এখানে কি পাচ্ছি রিটার্ডেশন, এ ডট দিয়ে যদি আমরা ডিনোট করি সেক্ষেত্রে পাচ্ছি প্রাথমিক বেগ মাইনাস তাহলে ইউ মাইনাস ভি বাই টি, এটা হচ্ছে মন্দন, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে এ সমান আমরা যেটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি ইউ মাইনাস ভি বাই টি, এটাই কি এটাই মন্দন। তাহলে এ সমান মাইনাস এ ডট ইজ রিটার্ডেশন। তাহলে আমরা দেখছি মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এখান থেকে একটা কোশ্চেন অনেক সময়ই আসে যে ঋণাত্মক ত্বরণ বলতে কি বুঝি, বা মন্দনকে কেন আমরা ঋণাত্মক ত্বরণ বুঝি, সেক্ষেত্রে কিন্তু এইভাবে ক্যালকুলেশনের সাহায্যে আমাকে জিনিসটা দেখাতে হবে। এবার আসছি ভরবেগ। ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় সেটি হচ্ছে বস্তুর ভরবেগ, অর্থাৎ ভরবেগ সমান ভর গুণিত বেগ, অর্থাৎ ভর আর বেগের গুণফলই হচ্ছে ভরবেগের পরিমাণ। এবার ভরবেগ সম্বন্ধে আমি আরও ডিটেলসে জেনে নেব। এরপর আমরা আরেকটা নতুন জিনিস শিখব, সেটি হচ্ছে ভর বেগ, যাকে বলা হচ্ছে মোমেন্টাম। সুতরাং ভর বেগ সমান আমরা বুঝতেই পারছি ভর গুণিত বেগ, ভর আর বেগের গুণফল। সুতরাং এটা কোয়ান্টিটি কী হবে, ভেক্টর রাশি হবে, বেগ যেহেতু ভেক্টর রাশি। 2 ইউনিট, সিজিএসএ ইউনিট কী হবে, ভরের একক আমরা সিজিএসএ সেই ছক থেকে কী পেয়েছিলাম গ্রাম, গ্রামের একক মানে ভরের একক সিজিএসএ, আর বেগের একক সিজিএসএ, বেগের একক কী ছিল সেমি পার সেকেন্ড, তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড। এসআই একই রকম কী হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এফপিএসে কী হবে পাউন্ড ফুট পার সেকেন্ড। এরপর আসছি ডাইমেনশন, ভরের ডাইমেনশন ছিল এম, বেগের ডাইমেনশন ছিল এল টি টু দি পাওয়ার -1, দুটোর গুণ মানে পাশাপাশি বসে গেল, এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে ভরবেগের ডাইমেনশন। তাহলে আজ আমরা গতির বিভিন্ন ভৌত রাশিগুলি সম্বন্ধে আলোচনা করলাম। পরের ক্লাসে আমি গতির বিভিন্ন সূত্র, গতি সংক্রান্ত বিভিন্ন সমীকরণগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।